নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিওতে। আজকে সুবিদ দাস স্যারের যে বইটা সিরিজটা করাচ্ছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। তো আশা করি আগেরগুলো ভালো লেগেছে। তো এটাও দেখো কেমন লাগছে। আর যেটা বলেছিলাম, এইগুলো মুখস্থ করেছো? এইগুলো মুখস্থ ছাড়া তোমার অঙ্ক করা কিন্তু মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি করতে গেলে পরীক্ষায় তোমার এই চারটা মুখস্থ করতে হবে। আমি প্রতিদিন বারবার নিয়ে আসছি এই চারটা, শুধু পার্সেন্টেজের ক্ষেত্রে নয়, বাকি আদার্স অঙ্কর ক্ষেত্রেও এই চার যদি তুমি মনে না রাখো, অঙ্কটা পরীক্ষার হলে ওই 20 সেকেন্ড 25 সেকেন্ডে নামানো মানে ইম্পসিবল আর কি। তো যাই হোক, এই চারটা যাদের নেই তারা স্ক্রিনশট তুলে রাখো, আর যাদের আছে তারা তো বলেছিলাম ওই যেখানে পড়ো সেই জায়গায় সামনে চিটিয়ে রাখবে। তো চলো শুরু। চলো দেখো, আগের দিন একটা ভাই কমেন্ট করেছিল, উনি নাকি 27 নম্বরটা বুঝতে পারছে না, 27-এর অঙ্কটা। তো ওটা আমি আরেকবার বুঝিয়ে দিয়ে চেষ্টা করছি। ওকে, তো দেখো, একটি গ্রন্থাগারে বলছে বইয়ে 40% ইংরেজি এবং বাকি বইয়ে 40% হিন্দি এবং বাকি বইগুলি উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? ঠিক আছে, প্রথমে আমি ধরছি আমার গোটা গ্রন্থাগারে আমার টোটাল বই আছে আমার 100 জন ধরলাম আমি। টোটাল আমি গ্রন্থাগারটা আমার 100টা বই আছে। তাহলে অঙ্কতে কি বলেছে? 40% বই ইংরেজি। 140% কত? এখানে করে নাও, যদি করতে না পারো। 140% সমান 40। একদম ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে আমার 40টা বই হচ্ছে আমার ইংরেজি। ইংরেজি তাহলে বাকি কতগুলো পড়ে থাকছে? বাকি পড়ে থাকছে আমার 60টা। 100 - 40, 60টা বই আবার পড়ে থাকছে। ঠিক আছে, তারপরের লাইনে কি বলেছে? বাকি বইয়ের 40%। দেখো, বাকি বই এই যে 60টা, বাকি 60টা বই ছিল, এর 40%। 60-এর 40% কত? আবার করো, 60-এর 40%। 40/100, দুটো শূন্য, এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 24। তাহলে বাকি বইয়ে 60-এর 40%, তাহলে 60-এর হচ্ছে তোমার 40% হচ্ছে 24। এই 24টা বই কি বলেছে? হিন্দি। এই 24টা বই হিন্দি এবং বাকি বই উড়িয়া। তাহলে বাকি কতগুলো থাকছে? 60-এর থেকে যদি 24 বিয়োগ করি কত থাকছে? 6। আর এদিকে তোমার হচ্ছে 36। 36টা বই হচ্ছে আমার উড়িয়া। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? 100টা আমার টোটাল বই ছিল, তার 40% ইংরেজি বলেছে এবং বাকি বই, বাকি ছিল আমার 60টা। 60টার 40% হিন্দি। এই দেখো, 60টার 40 হয় আমার 24, তাহলে 24টা বই হচ্ছে আমার হিন্দি, হিন্দি বই। আর বাকি থাকছে আমার 36টা। এরপরে অঙ্কতে আসি। বলছে যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800, তাহলে কি এখানে আমার 24টা হিন্দি বইয়ের সংখ্যা 48, মানে এখানে বেরিয়েছে 24 আর এখানে 4800। তাহলে আমার 24 সমান হচ্ছে তোমার 4800। এই সরি, দাঁড়াও, 4800। 24 সমান হচ্ছে আমার 4800। তাহলে 1 সমান কত? 4800/24। 24-এর নামটা যদি মুখস্থ থাকে, 24 × 1 = 24, 24 × 2 = 48 হয়, 200। তাহলে আমার 100%। আমার কি বলেছে? মোট বইয়ের সংখ্যা। মোট বইটা আমি কত ধরেছিলাম? 100। তাহলে 100 সমান হচ্ছে 200 × 100। 2-এর পিছনে 4টা শূন্য। 20,000। 20,000 আছে। এই দেখো ডি এরটা। ক্লিয়ার? যদি অসুবিধা হয় আবার বলো, আমি পরের দিনের ভিডিওতে আবার তোমাদের জন্য নিয়ে আসবো। এইভাবে যদি কারোর অসুবিধা হয়, যে জায়গাটা অসুবিধা হচ্ছে তুমি কমেন্ট সেকশনে লেখো। আমি তার পরবর্তী যে ভিডিও আসবে আমি সেই ভিডিওতে নিয়ে আসবো। ওকে, তো চলো এরপরে শুরু করি আজকের সিরিজটা আর কি। থ্যাংক ইউ। প্রথমে চেষ্টা করো একটুক্ষণ, যদি পারো তো ভালো, না হলে আমি তো করে দেবো। কি বলেছে দেখো, এ এর আয় বি এর আয়ের থেকে 10% কম এবং বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। তাহলে আমি ধরে নিচ্ছি সি এর আয়টা আমি 100 ধরে নিলাম। সি এর আয় আমার 100। তাহলে কি বলছে? সি এর আয় বি এর আয়ের থেকে 20% কম। বি এর আয় এটা 20% কম। 100-র 20% কত? 100-র 20% হয় 20। তাহলে 20 কম হলে কত হয়? 80।
পরবর্তীটা পড়ো, এর আয় বি এর আয়ের থেকে 10% কম। বি এর আয় এখানে 80, তাহলে এর আয়টা এর থেকে 10% কম। 80 10% কত? 80 10% হয় 8। 80 গুণিত 10%, যারা জানো না এভাবে ভেঙে ভেঙে করবে। 0 0 এখানে কাটলো, 8। 10% কম, তার মানে 80 থেকে 8 বিয়োগ হবে, কত হয়? 72। এইটা হচ্ছে তোমার সমীকরণটা। ওকে, এরপরে কি বলেছে? সি এর আয় 200 টাকা হলে, তাহলে এখানে তোমার দেখো সি এর, এখানে আমাদের 100 আছে, তাহলে এখানে বলেছে সি এর আয় 200। 100 সমান যদি 200 হয়, 1 সমান হবে 2। তাহলে এর আয়টা বার করতে বলেছে, তাহলে 72 সাথে 2 গুণ করব। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। উত্তর আছে, দেখো এই সি এরটা উত্তর 144। বোঝা গেল? দেখো আমি এখানে বি এর আয়টা 100 ধরতে পারতাম, কিন্তু ধরলাম না কেন? কারণ সি এরটা হলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। ওকে, কারণ সি এখানে দ্বিতীয় ডাটাটা আমার দিয়েছে যে বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম, সেই জন্য। নেক্সট, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় শতকরা কত % বৃদ্ধি পাবে? করো। দেখো এখানে কি বলেছে? তার আয়ের 20% সঞ্চয় করে। যদি আমি ধরি তার আয় 100 টাকা, 20% সঞ্চয় করে, 20টা হচ্ছে তার সেভিংস, তাহলে খরচ কত করে? এক্সপেন্ডিচার হচ্ছে তার 80। এবং যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, আয়টা তোমার 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 থেকে 10 বৃদ্ধি পেলে 110 হয়, তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? দেখো নর্মালি অঙ্কটা আর তো কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, যে যদি বলতো যে খরচাটা অন্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে অপারেশন করতে হতো, কিন্তু যেহেতু শুধু আয়টা বলেছে, তাহলে সেই রেসপেক্টে সঞ্চয়টা, তাহলে কি আর তো কোনো পরিবর্তন হচ্ছে না বলে আমার নর্মালি আমি 10% উত্তরটা আমি মুখে মুখে করতে পারি, আমার অঙ্কটা করারও দরকার নেই। কিন্তু যদি ধরো আমি করে দেখি, তাহলে করে দেখি 100 আগে আয় ছিল, বর্তমানে 110 হয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সঞ্চয়টা কত? 20% সঞ্চয় করে। তাহলে 110-এর 20% করো, 20% মানে রেশিওর টার্মে কত হয়? 1/5, 5 1 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 22। ওকে, 22টা সে সঞ্চয় করে। আর তার খরচটা কত করে? এক্সপেন্ডিচার, এটা হচ্ছে তার সেভিংস। এক্সপেন্ডিচার কত? নতুন আয়ের 110 মাইনাস 22, 110 মাইনাস 22 করলে কত হয়? 88। তাহলে আগে সেভিংস ছিল 20, বর্তমানে হয়েছে 22। কত বেড়েছে? 2 বেড়েছে। কতর উপরে 2 বেড়েছে? 20-র উপরে 2 বেড়েছে। শতকরাতে করলে 100 দিয়ে গুণ করতে হয়। 20 1 20, 20 5 100, 5 দুগুণে 10, 10% হলো, 10%। এটা আমার করারই কোনো দরকার নেই অঙ্কটা, যেহেতু তোমার আর কোনো কিছু বৃদ্ধির বলেনি, শুধু একটা বৃদ্ধিই বলেছে আর কি। ওকে, নেক্সট, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায় এবং প্রস্থ 12.12 হ্রাস পায়, তাহলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? করো। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে তোমার লম্ব ইন্টু দৈর্ঘ্য প্রস্থ। ওকে, তাহলে এই রেসপেক্টে করবো, কি বলেছে? 15% বৃদ্ধি পাচ্ছে, এটা সরি 15% বৃদ্ধি পাচ্ছে। 15% বৃদ্ধি মানে কত? 15%-এর ডাটায় মান হচ্ছে 15/100 করলে হয় 3/20, 5 3 15, 5 4 20, 5 দুগুণে 10, 20, 3/20। তাহলে 20 বৃদ্ধি পাচ্ছে, তাহলে হচ্ছে 20 থেকে আমার হচ্ছে 23,
ওকে, তারপরে কি বলেছে 12.12%, এইটা তুমি চারটা দেখো, 12.5% মানে হচ্ছে তোমার 1/8, 12.5% 1/8 কোথায় পেলাম? ওই চারটা যেটা প্রথমে শুরুতে দেখাচ্ছিলাম, দেখবে ওখানে লেখা আছে। তাহলে 8 কি বলছে? হ্রাস পাচ্ছে, তার মানে কম হবে। 8 থেকে হবে আমার 7। তাহলে ক্ষেত্রফল, এটা আমার লম্ব, এটা আমার প্রস্থ, তাহলে ক্ষেত্রফলটা গুণ হবে লম্ব ইন্টু প্রস্থ। তাহলে কত? 20 8 দুগুণে 16, 160। এখানে এবার 23 7 7 3 21 1, হাতে রইল 2, 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14 আর 1 14 আর 2 161। তাহলে কি বৃদ্ধি বা হ্রাস বলেছে? তাহলে এটা দেখো 160 থেকে 61 হচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে? 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। কত রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে? 160-এর রেসপেক্টে। ইন্টু 100 করো। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 2 4 2 5 10, 2 8 16, তাহলে 5-এর 8। 5-এর 8টাকে তুমি দশমিকে করো, দশমিক শূন্য খাওয়ালাম। 8 8 8 দুগুণে 16, 8 3 8 4 8 5 40, 8 6 48, 6 2, দশমিকের জন্য আবার শূন্য খেলাম, 8 দুগুণে 16, 4 আবার শূন্য খেলাম, 8 5 40। তাহলে উত্তর কত আমার? 0.625% কি বৃদ্ধি? 0.625% বৃদ্ধি। বৃদ্ধিটা কেন হচ্ছে? এই যে 160 থেকে 161 হচ্ছে, 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে বলে। যদি এখানে আমার 160-এর থেকে কম হতো তাহলে তাহলে আমি এটা হ্রাস করতাম। ওকে, নেক্সট। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। তাহলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? এইটা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষাতে বা স্টেট গভর্নমেন্ট পরীক্ষায় বারবার আসে এই টাইপটা। খুব ইম্পর্টেন্ট টাইপ এটা, করো। দেখো কি বলেছে, 20% কমে যায়। প্রথমে পার্সেন্টেজের অপারেশনটা আমি করবো। 25%, 25% সমান কত? 1/4। কোথা কি করে পেলাম? ওই চারটা দেখবে, ওই যে প্রথমে যে চারটা শুরু করছিলাম 4। তাহলে কি প্রাইসটা আমার কি হচ্ছে? 25% কমছে, তার মানে আমার 4 থেকে 3 হচ্ছে। ওকে, আর কনজামশন মানে হচ্ছে তোমার ব্যবহারটা, তাহলে ওর থেকে ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রাইসের সাথে, তাহলে ব্যবহারটা 3 থেকে 4 হয়ে যাবে। কি করে হলো? কারণ এটা প্রাইস, এটা কনজামশন, খরচটা অপরিবর্তিত রেখে যদি কনজামশন করতে চায় তাহলে ওটা ব্যস্তানুপাতিক হয়। এটা 4 থেকে 3 হচ্ছে, এটা তাই 3 থেকে 4 হবে। ওকে, এরপরে কি বলেছে? 25% কমে যায় 45 টাকায় পূর্বাপেক্ষা 1 কেজি ময়দা বেশি পাওয়া গেল। তাহলে কনজামশনটা বাড়ছে। দেখো আগে 3 ছিল, এখন আমি 4 কিনতে পাচ্ছি। তাহলে কত বাড়ছে আমার? আমার 1 ইউনিট আমি বাড়াতে পাচ্ছি। এবারে কত? 5 কেজি আমি বেশি ময়দা কিনতে পারছি। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে আমার 5 কেজি। তাহলে আগে আমি কত কেজি ময়দা কিনতে পারতাম? আগে কিনতে পারতাম 5 3 15 কেজি। এখন কত কেজি কিনতে পারি? 5 4 20 কেজি। ঠিক আছে, তাহলে 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। তাহলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য, এখন আমি 20 কেজি ময়দা কিনতে পারি। তাই 45 টাকায় ময়দার বর্তমান মূল্য। তাহলে 45 টাকা বাই 20 কেজি, 5 দিয়ে কাটাকাটি করো, 5 4 20, 5 9 45, 9/4, 4 দুগুণে 8, হাতে রইল 10, 4 দুগুণে 8, 2.25%। মানে 1 কেজি ময়দার বর্তমান মূল্য হচ্ছে 2.25। বোঝা গেল কিভাবে হচ্ছে? আগে আমি 15 কেজি কিনতে পারতাম, তাহলে যদি বলতো যে আগের দাম কত, আগের ময়দার দাম কত ছিল? আগের ময়দার দাম হতো তোমার 45/15, 3 টাকা কেজি, 3 টাকা পার কেজি। এখন বর্তমান মূল্য হচ্ছে 2 টাকা 25 পয়সা পার কেজি। ঠিক আছে, নেক্সট। একটি বাস্ক থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টে 40% পুনরায় বাস্কটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাস্কে কত টাকা ছিল? করো।
দেখো, একটি বাস্কেট থেকে 40% টাকা তুলে নেওয়া, তাহলে আমি ধরি প্রথমে আমার বাস্কটিতে ছিল 100% টাকা, আমি 40% টাকা তুলে নিচ্ছি, তাহলে আমার বাকি বাস্কটে তা কত পার্সেন্ট পড়ে থাকছে? 60% পড়ে থাকছে। ফার্স্ট অপারেশন, ফার্স্ট সেন্টেন্সে ফার্স্ট অপারেশন। নেক্সট কি বলেছে? তুলে নেওয়ার পর অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা কোনটা? এইটা 60% টাকা হচ্ছে অবশিষ্ট টাকা। অবশিষ্ট টাকার 40% পুনরায় বাস্কটিতে রাখা হলো, তাহলে 60-40%, 60-40% কত? 60/100। 40%-এর মান যদি মনে থাকে 2-এর 5 সাথে সাথে করবে, আমি তোমাদের জন্য আবার কেটে করাচ্ছি। 0 কাটলো, 0 কাটলো, তাহলে 4-6-24। তাহলে 60-এর কি বলেছে? অবশিষ্ট টাকা 40% পুনরায় বাস্কটিতে রাখা হলো। 60-এর থেকে 40% টাকা পুনরায়, মানে 24 টাকা তোমার পুনরায় বাস্কটাতে। আচ্ছা, এক সেকেন্ড, কোথাও একটা গোলমাল করলাম মনে হচ্ছে, একটু কাটি, এটা পড়তে ভুল করেছি হয়তো আমিও। তুলে নেওয়া টাকার পর অবশিষ্টে 40% টাকায় পুনরায় বাস্কটিতে। আচ্ছা, অবশিষ্ট টাকা হচ্ছে আমার এইটা 24টা, এটা আবার পুনরায় বাস্কটাতে রাখা হলো, তাহলে বাস্কটে তো আমার আগে 60 ছিল, এখন আবার 24 রাখা হচ্ছে। দাঁড়াও, লাল পেনটা নিই। আগে আমার ছিল 60, দিয়ে আমি 24 টাকা আরও রাখছি, তাহলে আমার কত? 4-6-2-8, 84 টাকা। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাস্কে কত টাকা ছিল? 100। আচ্ছা, 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাস্কটাতে রাখা হলো, তাহলে এখন আমার বাইরে কত টাকা রাখা হচ্ছে? তাহলে বাস্কে ধরো আমার 24টা কোথার থেকে যাচ্ছে? আমার এই জায়গাটা থেকে যাচ্ছে। 40 - 6, 3, 16 টাকা, তাহলে আমার 16 টাকা আমার বাইরে পড়ে থাকছে বলছে। 16 টাকা আমার বাইরে পড়ে থাকছে, এটার কোনো দরকার নেই, এই জায়গায় এই অপারেশনটা করার কোনো দরকার নেই। তাহলে 16 টাকা আমার বাস্কে এখন পড়ে থাকছে, এই 24 টাকাটা আমি এই দিকে রেখে দিয়েছি, তাহলে 16 টাকা আমার বলছে বাইরে কত টাকা আছে? বাইরে আমার 16 ইউনিট আছে, তাহলে এতে 144 টাকা বাইরে থাকলো। 16 = 144, 1 = 16-9-144। ওকে, তাহলে আমার প্রথমে কত টাকা ছিল? 100% টাকা ছিল, তাহলে 1 সমান যদি 9 হয়, তাহলে 100%-এর মান হচ্ছে 900। বোঝা গেল? যদি না বুঝতে পারো আরেকবার দেখবে, ওকে, বা আরেকবার করে দিচ্ছি। দেখো, 100 টাকা আমি প্রথমে আমার বাস্কে ছিল, 40 টাকা আমি প্রথমে তুলে নিয়েছি, তাহলে আমার বাকি পড়ে রইলো কত? 60 টাকা। কিন্তু বলেছে অবশিষ্ট টাকা 40%, অবশিষ্ট 60-এর 40% হয়ে আমার 24 টাকা, তাহলে এই 24 টাকাটা আমি যেটা বাইরে থেকে রেখেছিলাম সেখান থেকে আবার ভিতরে রাখলাম, তাহলে এখান থেকে 40-এর থেকে 24 বিয়োগ করলে আমার হয় 16। 16 টাকাটা আমি এই দিকের সাথে যোগ করে দিলাম, এইদিকে আমি রাখলাম, কিন্তু বলেছে যে এই 24 টাকাটা আমি এইদিকে রেখে দিলাম। তাহলে দাঁড়াও, এটা কাটি। তাহলে বলেছে এটা কি? তাহলে বলেছে বাকি কত টাকা পড়ে থাকবে? বাকি আমার 16 অংশ পড়ে আছে, 16 অংশের মান এখানে আমার বলে দিয়েছে 144, তাহলে এক অংশের মান হচ্ছে 9, আর 100 অংশের মানটা বার করতে বলেছে, তাহলে 9 সমান হচ্ছে 900। ঠিক আছে, নেক্সট। এক পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? করো, সেই ভেন ডায়াগ্রামের অঙ্ক এটা। দেখো কি বলেছে, 75% অঙ্কে পরীক্ষা দেয়, ম্যাথমেটিক্সে কত? 75%। আর 55% জীবন বিজ্ঞানে, মানে হচ্ছে তোমার লাইফ সায়েন্সে 55%। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আমার এখানে 100 হবে। 100%-100%-এর মান বলে দিয়েছে 1500 জন। তাহলে কি বলেছে, কেউ জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে উভয় বিষয়ে কতজন পরীক্ষা দেয়, মানে আমার এই জায়গাটার মানটা বার করতে হবে। এই জায়গাটা কি বলে? আমার ইন্টারসেকশন বলে। ইন্টারসেকশন মানে এখানে ম্যাথামেটিক্স ইন্টারসেকশন লাইফ সায়েন্স। ওকে,
তাহলে আমি করি এই ফর্মুলাটা, যদি একটা ফর্মুলা আছে, যদি সেই এ বিটা আমি বাদ দিয়ে এখানে ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্স করছি। ম্যাথামেটিক্স ইউনিয়ন লাইফ সায়েন্স সমান হচ্ছে তোমার এন ম্যাথামেটিক্স প্লাস এন লাইফ সায়েন্স মাইনাস ম্যাথামেটিক্স ইন্টারসেকশন লাইফ সায়েন্স। এইটার মান কত? এটা হচ্ছে 100, ইউনিয়নটা টোটালটা। ম্যাথামেটিক্সের মান হচ্ছে তোমার 75, এটা হচ্ছে তোমার 55, এটার মানটা আমার বার করতে হবে এম ইন্টারসেকশন লাইফ সায়েন্স। তাহলে এটা করি, এইদিকে আমার ম্যাথামেটিক্স ইন্টারসেকশন লাইফ সায়েন্স, এদিকে কত হবে? 75-এর সাথে আমি করলাম 70, আর 5 75 5 80, 80-এর পাশে 130, তাহলে আমার এখানে হচ্ছে 100 মাইনাস 130 মানে -30, -30 মাইনাস এম ইন্টারসেকশন এল এস, মাইনাস মাইনাস কেটে গেল, এম ইন্টারসেকশন এল এস হচ্ছে আমার 30%। এই অংশটার মান হচ্ছে আমার 30% আমি বার করলাম। তাহলে কি বলেছে, যদি 100% মান এত, তাহলে উভয় পার্সেন্ট, তাহলে 30%-এর মান বার করতে হবে। 1500, 30% কত? 30% সমান, ডাটা মনে রাখবে, 3 3 10, 4টা থেকে 5 3 15, এই 15 3 45, 450 উত্তর আছে। এই দেখো, এই 450। নেক্সট, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকি যে 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তাহলে মোট যাত্রী সংখ্যা কতজন? চলো করো। দেখো এখানে যেহেতু বাকি বলেছে, যে এই বাকি যে 10%, তাহলে এটা সাকসেসিভ লাগবে। 20%-এর মান প্রথমে রেশিওর কাজ করবে, 1/5, আরেকটা আছে 10%, মানে 1/10। তাহলে কি বলেছে, 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, 5 থেকে 4, 1 কমে গেল। বাকি 10% হাসপাতালে মারা যায়, 10 থেকে 9 হয়ে গেল। তাহলে আমার এতজন হচ্ছে, আমার টোটাল যাত্রী ছিল 50, আর 9 4 36, এখন বর্তমানে এতজন বেঁচে আছে। তাহলে যদি 7200 জন বেঁচে থাকে, তাহলে 36 ইউনিট সমান 7200 জন, 1 ইউনিট সমান 36 দুগুণে 72, 200 জন। তাহলে মোট যাত্রী সংখ্যা কত ছিল? 50 ইন্টু 200 করো, 5 দুগুণে 10, তাহলে 10-এর পিঠে 3টা শূন্য, 10,000 আছে, 10,000। ওকে, নেক্সট, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? করো। এটা সেই ভোটের মতন করে করব। দেখো এখানে আমার ডাটাতে কি বলেছে, যদি এতজন পুরুষ হয়, পুরুষ, তাহলে আমি পুরুষের মানটাই বার করি। ধরি আমার জনসংখ্যা হচ্ছে এক্স জন, টোটাল লোক সংখ্যা হচ্ছে এক্স জন, তা 60% নিরক্ষর, তাহলে স্বাক্ষর কতজন? স্বাক্ষর হচ্ছে আমার 40%, 40%। এর বলেছে 28% মহিলা, তাহলে আমার পুরুষ কতজন? এখানে পুরুষের ডাটা দিয়েছে, 28% মহিলা হলে পুরুষ আমার কত? 100 মাইনাস 28, 72 জন, 72%, তাহলে 72/100 সমান 4320। এতজন আমার হচ্ছে সাক্ষর, সাক্ষরদের মধ্যে পুরুষ বলেছে, কারণ আমরা পুরুষের ডাটা দিয়েছি। যদি এখানে মহিলা থাকতো তাহলে আমি 28 দিয়ে করতাম। এরপরে কাটাকাটি করো, এই শূন্য কাটলো। প্রথমে তুমি এটাকে 4 দিয়ে কাটো, এদিকে এদিকে কাটবে, 4 1 4, 32, 4 8 32, 0। ওকে, এরপরে বাকিটা কাটি। এটা আমি 2 দিয়ে কাটলাম, প্রথমে আমি 2 দিয়ে কাটি, 2 3 6, 1 দিতে 2 6 12,
দু পাঁচে 10, দু চারে 8, 540, 36, ছ ছয় 36, ছ ছয় 36, ছ সাতে 42, ছ আটে 8, ছ নয় 54, ছ নয় 54, 6 সমান 90, এটা 3 দুগুণে 6, 3 3 2 15তে 15, তাহলে আমার এক্স এর মান কত? 15-র সাথে তোমার 1000 গুণ হবে, 15,000। দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। এটা সেই ভোটের টাইপে করলাম, আগের দিন একটা ভোটের অঙ্ক করাচ্ছিলাম না, সেই টাইপে, যেটা সেই বলছিলাম কেপিএসআই এসেছে সেইটা। নেক্সট, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং অঙ্কে পাস করে 80%, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত? দেখো এটা একটু ট্রিকি বটে, করো, না পারলে আমি করছি। ভেন ডায়াগ্রাম এটাও। দেখো কি বলেছে, 70% ইংরেজিতে পাস করে, ইংরেজিতে করে আমার 70%, ভালো কথা, এবং 80% অঙ্কে পাস করে, 80% অঙ্কে পাস করে। তাহলে এই জায়গাটা কি, উভয় বিষয়ে এরা পাস করে, এই মানটা আমাকে বার করতে বলেছে। এই মানটা হচ্ছে আমার 144 জন, ডাটাতে বলে দিয়েছে, পার্সেন্টেজে নয়। তাহলে আর বলেছে উভয় বিষয়ে 10% হচ্ছে তোমার ফেল করে। তাহলে আমার উভয় বিষয়ে পাস করে কতজন? পাস করে হচ্ছে তোমার টোটাল, যদি আমার 100 রই, 100 করি তোমার 100 মাইনাস, আচ্ছা তাহলে উভয় বিষয়ে ফেল, এটা তো 70% ইংরেজিতে পাস করে, তাহলে ফেল করে কতজন? 100 মাইনাস 70, 30 জন, 30 জন, এখানে 30, এখানে কতজন? 80% জন পাস করে, তাহলে ফেল করে কতজন? 20%, 30 প্লাস 20, আর এখানে কি ডাটাতে বলে দিয়েছে উভয় বিষয়ে ফেল করে, মাইনাস 10, করো কত হচ্ছে? 100 মাইনাস 20, 10 গেল 40, 60, 60% আমার উভয় বিষয়ে পাস করে। তাহলে এখানে উভয় বিষয়ে পাসটা বলেছে 144, 60% সমান হচ্ছে আমার 144, তাহলে আমার 100% মানে হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে 100%-এর মান বার করতে হবে। কত? 100% সমান 144/60 গুণিত 100, শূন্য শূন্য কাটলাম, 6 একে 6, 6 দুগুণে 12, 6 চারে 24, 240, অ্যান্সার চলে এসছে। দেখো সিজিএল এ এসেছে অঙ্কটা। নেক্সট, এবং আজকের শেষ অঙ্ক, 10টা করাবো আজকের থেকে, কারণ অত বড় ভিডিওতে তোমরা দেখছে না লোক, 10টা করে করাবো। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায় এবং 30% লোক আমিষ খায়, তাহলে 15% উভয় খাবার খায়। তাহলে 96 জন ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? করো এটা আগেরটার মতনই। দেখো কি বলেছে, 60% লোক নিরামিষ, নিরামিষটাকে এরা কি বলে, এটা ভেজ, হ্যাঁ ভেজ 60%, আর 30% লোক হচ্ছে আমিষ, মানে হচ্ছে নন ভেজ, এনভি, 30% লোক আমিষ, আর কি 15% উভয় খাবার, মানে এই অংশটা হচ্ছে 15%, এরা 15% সব কিছু খাবারই খায় আমাদের মতন। ওকে, এরপরে বলেছে 96 জন হোটেলে থাকতে, মানে 100%-এর মান আমার এখানে 96 বলে দিয়েছে। তাহলে কতজন উভয় খাবার খায় না? তাহলে কতজন খায় না সেটা তোমার বার করতে হবে। কতজন খায় না? টোটাল হচ্ছে আমার 100 জন, নাটা বার করতে গেলে 60 প্লাস 30 মাইনাস 15,
ষাট আর 30-এ 90, 90-এর থেকে 15 বিয়োগ করলে হয় 75, 75 বাকি রইল 25, 25%। 100%-এর মান হচ্ছে 96, তাহলে 100 আমার এখানে 25%-এর মান বার করতে হবে। তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করলে তো 25 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 4। এটাকেও আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 1 দিতে 4 4-এ 16, 24। দেখো 24 অ্যান্সার। ক্যালকুলেশনটাকে এইভাবে সোজা করতে হবে। 104 ভাগ করলে 25 হয়, 96 4 ভাগ করলে 24 হয়। ওকে, যে জায়গাটা বুঝতে পারছো না কমেন্টে জানাবে, আর কেমন লাগলো সেটাও জানাবে। আজকের মতো এখানে রাখছি, 10টা করে এরপরে করাবো ছোট, তাতে তো ভিডিওটা ছোট হয় আর তোমাদের বুঝতেও সুবিধা হয়। চলো আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।